বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা খুব খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। সকলকে জানাচ্ছি শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা। সকলের জন্য আজকের দিনটা খুব খুব ভালো কাটে। আর আজকে জানেন তো আমি ভেবেছি সরু চাকলি করবো। আমাদের এই বাড়িতে সরু চাকলি করে, তাই তোমার দাদাভাই অনেক দিন ধরেই বলছিল যে সরু চাকলি খাবো সরু চাকলি খাবো। আর চাল ডালও আনিয়ে রেখেছিলাম, তাই আজকে সরু চাকলি করবো। কালকে রাতেবেলা চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম। চাল ডাল তো এই 6-7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, নাহলে ভালো হবে না। আর সরু চাকলি এই জন্য ভিজিয়ে রেখেছিলাম চাল ডালটা, তাই আজকে বাড়িতে আমার সরু চাকলি। আর তোমাদেরকেও দেখাবো কী করে সরু চাকলি বানাচ্ছি। এরকম আমি চাল ডাল ভিজিয়ে রেখেছি, তোমাদের দেখাই। আমি চাল ডালটা একসাথেই ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়। আমি এখানে 250 মতো চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর 125 গ্রামের মতো আমি বিউলির ডাল নিয়েছি। এই দুটো জিনিস আমি একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায়। আর দেখো কি সুন্দর চাল ডালটা ফুলেছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো পুরো নরম হয়ে গেছে চাল ডালটা। এখন আমরা মিক্সারে বেটে নেব। পাটাই বাটতে অনেকক্ষণ সময় লেগে যাবে। এবার মিক্সারে এটা বেটে নেব। আর সঙ্গে দেবো একটু আদা কুচি, যে আদাও রেখে দিয়েছি। আদাটা এখন ছুলে তারপর এর সঙ্গে আদাটাও বেটে নেব। আর এই সরু চাকলি খেতে তো খুব ভালো লাগে। সকলের বাড়িতে সরু চাকলি বানানো হয়, আমাদের বাড়িতে এখনও হয়নি সরু চাকলি বানানো। তাই আজকেই আমার সময় হয়েছে সরু চাকলি বানানোর জন্য। তাই আজকে আমি সরু চাকলিটা বানাবো। আর সকালে ব্রেকফাস্টে আমরা সরু চাকলি খাবো আর ছোলা গুড় দিয়ে। হেভি লাগে খেতে কিন্তু সরু চাকলি ছোলা গুড় দিয়ে, জানো তো বন্ধুরা। আর ছোলা গুড় তো তোমাদের দাদা অনেকদিন ধরে এনেছে। পিঠে করেছি, পায়েসও করেছি ছোলা গুড় দিয়ে, আর রেখে দিয়েছি সরু চাকলি দিয়েই খাবো বলে। এই সরু চাকলিটাও ফ্রিজ থেকে বের করে রাখলাম, ঠান্ডা হয়ে গেছে। রাত্রিবেলা যেহেতু ফ্রিজ চালিয়েছিলাম, তাই বেটে নিই চাল ডালটা। তারপরে যখন বানাবো সরু চাকলি তোমাদের দেখাবো। এই দেখুন হয়ে গেল আমার চাল ডাল আর আদা বাটা। মিক্সারে পেস্ট করলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। শিলনোড়ায় বাটতে গেলে অনেকটা সময় লেগে যাবে। আর সকালের ব্রেকফাস্ট, সকলের খুব খিদে পেয়ে গেছে, এই জন্য আজ শিলনোড়ায় বাটলাম না। এখন আমি মিক্সারে বেটে নিয়েছি। এখানে দেবো সামান্য পরিমাণ সন্দক নুন। এখন আমি নুন দিয়ে বেশ ভালো করে এই মিক্সারটাকে মেখে নেব। বেশি জল দেবো না, জল দিলে তো একদম পাতলা হয়ে যাবে, একটু ঘন ঘনই ভালো। আর সরু চাকলি তো পুরো রুটির মতনই হয় দেখতে, আর বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না খেতে। এরকম কনসিস্টেন্সিটা এরকমই ভালো রাখতে হবে, বেশি ঘনও না আর খুব পাতলাও না। তাহলে ভালো করে আমি মেখে নিই, তারপরে যখন সরু চাকলি তৈরি করবো তখন আপনাদের দেখাবো। ব্যাটারটা ভাবলাম একটু ঘন ঘনই রাখবো, কিন্তু আবার ভাবলাম কি যে না, ঘন রাখলেতেও সরু চাকলিগুলো বেশ মোটা মোটা হয়ে যাবে, তাই একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে পাতলা করে নিয়েছি। দেখুন ব্যাটারটা এরকমই ঠিক আছে। ব্যাটার এরকম করে আপনারাও রাখবেন, দেখবেন সরু চাকলিগুলো বেশ পাতলা পাতলা হবে, আর তখন খেতেও বেশ ভালো লাগবে। আর সরু চাকলি খেতে যে কী ভালো লাগে। আপনাদের দাদাভাই এসে এসছে স্কুল থেকে ছেলেকে দিয়ে, বলছে কী বানাচ্ছে, আমি সরু চাকলি বানাবো। বলছে ঠিক আছে, তাহলে সকালে ব্রেকফাস্ট আছে সরু চাকলি খাবো। হ্যাঁ, আর জানেন তো, বলছে ঝোলা গুড়টা রয়েছে না, যে হ্যাঁ ঝোলা গুড়টা তো রয়েছে। ছোলা গুড় দিয়ে সকলে মিলে আমরা সরু চাকলি খাবো। আর দেখুন ফ্রাইং প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে আমি সরু চাকলি বানাতে দিয়ে দিয়েছি। দেখুন পাতলা করে একদম সরু চাকলি বানাতে দিয়ে দিয়েছি। আর দেখুন পুরো একদম গোল করে করেছি, রুটির মতো একদম দেখতে। আর বেশ সুন্দর হয়েছে গোলটা, তাই না বলুন? আপনারা জানাবেন কিন্তু সরু চাকলিটা আমার কেমন হচ্ছে। এই দেখো সব কটা সরু চাকলি আমার হয়ে গেছে। কটাতে সরু চাকলি গোল গোল করে করেছি, আবার কটা জানেন তো একটু বেঁকা হয়ে গেছে। ওই খাওয়া নিয়ে কথা, পেটে পড়লে পিঠে সয় কথাই আছে না, পেটে সরু চাকলি যাওয়া নিয়ে কথা, কী করব। গোলও করেছি আর একটু লম্বা টাইপেরও হয়ে গেছে, তাড়াতাড়ি করে করছিলাম তো খুব খিদে পেয়ে গেছে সকলেরই। আর আপনাদের দাদাভাই তো সকাল স্নান করে নেয়, স্নান করে পুজোটা সেরে ওনারাও খিদে পেয়ে গেছে, বলছে ঠিক আছে সরু চাকলি দিয়ে দাও খাবো। সরু চাকলি দিয়ে দিয়েছিলাম খেতে, বলছে খুব ভালো হয়েছে সরু চাকলিটা জানেন তো। আচ্ছা ঠিক আছে খাও, আবার যদি পারি পরে একদিনকে করে খাওয়াবো। এই বলে উনি তো খেয়ে নিল, আর আমি এখন খেতে শুরু করে দিয়েছি। এই যে আমার সরু চাকলি। আর এই সরু চাকলি দেখুন এত মরমরা হয়েছে না, মানে এত ক্রিপসি টাইপের হয়েছে যে একটুখানি ভেঙে ভেঙেও গেছে। আর এই যে ঝোলা গুড় নিয়ে নিয়েছি, ঝোলা গুড় দিয়ে এখন আমি খাবো। মেয়ে বললো মা এখন খাবো না, এখন তো আমি দুধ খেয়েছি, পরে খাবো। থাকো, ওরা তো বাচ্চা, দুধতে ওদের পক্ষে ভালো, দুধ না খেলে হবে না। ভালো ছেলে ভালো মেয়ে কথাতেই আছে, দুধতে ওদের সকালের খুব দরকার, দুধটা ওরা খেয়ে নিয়েছে। আর দেখুন আমি নিয়ে নিয়েছি ঝোলা গুড়, একদম কি সুন্দর ঝোলা গুড় দেখুন,
পুরো সর্ষের তেলের মতো দেখতে একদম, আর কালারটাও পুরো সর্ষের তেলের মতো। আর এই দিয়ে যদি ছোটো চকলি ভরিয়ে ভরিয়ে খাই না, হেভি লাগবে খেতে। আর কবের থেকে রেখে দিয়েছিলাম ছোলা গুড়টা যে কবে ছোটো চকলি বানাবো আর খাবো। এতদিনে অপেক্ষার অবসান হলো, আজকেই আমি ছোলা গুড় দিয়ে ছোটো চকলি দিয়ে খাবো। আর একটু খেয়ে দেখি কেমন হয়ে, আর নিশ্চয়ই ভালো হবে। আপনাদের দাদাভাই তো বললো যে হ্যাঁ খুব ভালো হয়েছে, আর আমি এখন খেয়ে দেখলাম যে সত্যি খুব ভালো হয়েছে। এই দেখুন আজকে আপনাদের দাদাভাই কত সবজি নিয়ে এসেছে বাজার থেকে, এই যে কত কুল এনেছে দেখুন। এই যে আমি তো বলছিলাম টোপা কুল আনতে, আর এই কুল নিয়ে এসছে। এখন টোপা কুল বলছে ওঠেনি, এই কুল নিয়ে চলে এসছে। একদম ঠিক আছে, এই কুলগুলো জলে ভালো করে ধুয়ে নেবো, রোদে করে দেবো, এগুলি টোপা কুল হয়ে যাবে। আর এই কুল সকালেই তো টোপা কুল হয়, তখন পেকে যাবে, তাই না বলুন? দেখুন কত কুল, আর এদিকে নিয়ে এসে দেখুন কত নারকেলি কুল। সেদিনকে তো নারকেলি কুল এনেছে, খেয়েছি। আবার আজকেও নিয়ে এসে দেখুন কত নারকেলি কুল। এই কুলগুলো দেখে মনে হচ্ছে মিষ্টি হবে, আগের কুলগুলো খুব একটা মিষ্টি হয়নি। আর দেখুন কি সুন্দর পেকে গেছে, কালারটা খুব ভালো লাগছে দেখতে। আর এদিকে নিয়ে এসে দেখুন টমেটো আর কড়াইশুঁটি। আমি বলেছি এখন তো শীতকাল, বাজারে প্রচুর কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, বেশি করে কড়াইশুঁটি এনে রাখবে, সারা বছরের জন্য কড়াইশুঁটি সংরক্ষণ করে রেখে দেবো। তাই দেখুন নিয়ে এসছে কড়াইশুঁটি, আর এখানে নিয়ে এসছে টমেটো। টমেটো তো লাগেই রান্না করতে, টমেটো নিয়ে চলে এসছে। এদিকে এনেছে দেখুন এই ধনেপাতা, পেঁয়াজ, আদা আর লেবু। আর এখানে এনেছে দেখুন গুঁড়ি আলু। এবার তো গুঁড়ি আলুর দম খাওয়া হয়নি, কড়াইশুঁটির কচুর আর গুঁড়ি আলুর দম একদিন খেতে হবে, তাই আমি বলেছি গুঁড়ি আলু নিয়ে আসতে। এই যে গুঁড়ি আলু নিয়ে চলে এসেছে। একটা পেঁপে এনেছে, পেঁপে তো খাওয়া ভালো পেটের পক্ষে, লিভারের খুব উপকারী একটা বন্ধু পেঁপে। তাই পেঁপে আনতে বলেছিলাম, পেঁপে নিয়ে একটা পাকা পেঁপে তো খাইয়েছে, আর কাঁচা পেঁপেও নিয়ে এসেছে। আর দেখুন আমরা ছোটোবেলায় বলতাম না যে বলতো যে পাখি পাকা পেঁপে খায়, পাখি পাক্কা পেঁপে খায়, এরকম করে বলতাম। আর বড়রা আমাদেরকে যখন ছোটো ছিলাম আমরা তখন বড়রা, আমার কাকা জেঠুরা বলতো, বলে পাখি পাক্কা পেঁপে খায়। আর আমরা বলতে পারতাম না, তো পাখি পাক্কা পেঁপে খায়, পাখি পাক্কা, মানে এক নাগারে বলতে হবে, পাখি পাক্কা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, এরকম করে বলতে হতো। পাখি পাকা পেঁপে পায়ে বলে দিতাম, জানেন না। আর এই নিয়ে কি হাসাহাসি হতো। আর এখন আমার সেই কথাটা মনে পড়েছে, আমি পেঁপে বলতে গিয়ে পেঁপে পাকা পেঁপে বলতে গিয়ে মানে পেঁপে পেঁপে করে ফেলেছি। যাই হোক, এটা একটা হাসির কাণ্ড, তাই না বলেন? যে এক নাগারে বলে তো পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, তখনই কথাটা আটকে যাবে, আর বলা যায় না। আমার তো এইসব জিনিসগুলো মনে পড়ে, তখন নিজেই মনে মনে হাসি। যাই হোক, এই আমাদের সব বাজার চলে এসছে, আর আপনাদের দাদাভাই এনেছে একটা ডাব। চলুন ডাবটা আপনাদের দেখায়। এই যে দেখুন কত বড় ডাব নিয়ে এসছে, ডাবের জল খাওয়া হবে এখন। মেয়ে বলছে মা ডাবের জলটা খাবো, কেটে দাও, এই ডাবের জল খাবো দুজনে মিলে। আর আপনাদের দাদাভাইকেও দেবো, উনি যদি চলে আসে দুপুরের মধ্যে, তাহলে দিয়ে দেবো ডাবের জলটা, ছেলে তো খায় না। আর এই ডাবে জানেন তো অনেকটা শ্বাস হবে, এই শ্বাস খেতে যা লাগে না, হেভি লাগে শ্বাস খেতে, কিন্তু শ্বাসটা বের করা আমার পক্ষে সম্ভব নয়। তো ডাব নারকেল হয়ে গেছে শক্ত, দেখা যাক যদি খুলতে পারি ডাবের জল খেতে পারবো, না রেখে দেবো, পরে যখন আপনাদের দাদাভাই আসবে তখন বলবো তাকে ডাবটা একটুখানি ছাড়িয়ে দিতে, তাহলে ডাবের জল আমরা খেতে পারবো। আর এনেছে মাংস, এনেছে খাসির মাংস, চলুন আপনাদের দেখায়। খাসির মাংস রান্না হবে আজকে। আর আমার জন্য রয়েছে পার্শে মাছ, ছেলের জন্য আবার ডিমের পোচ করে দিতে হবে। মানে 4 জন মানুষ বাড়িতে, এক একজনের এক এক রকম রান্না করতে হয়। আমি আর ছেলে মাংস খাই না, খাসির মাংস, তাই আমার জন্য মাছ করবো, পার্শে মাছ। আমি আবার ডিম খাই না, ছেলেকে ডিম করে দিতে হবে, ডিমের পোচ। ছেলে আবার খাসির মাংস খায় না। আর আপনাদের দাদাভাই আর আমার মেয়ে খাবে খাসির মাংস। মানে এক একজনের এক এক রকম রান্না, এই করতে জানেন তো অনেকটা বেলা হয়ে যায় রান্না সারতে সারতে। যাই হোক, তাহলে যাই, মাংসটা এখন ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আনার পরে না মাংসটা তো ধোয়া হয় না, যদি নষ্ট হয়ে যায়, এই ফ্রিজে রেখে দিয়েছি। এখন ফ্রিজ থেকে বের করে নেব, তারপরে মাংসটা ধুয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এই যে দেখুন মাটন নিয়ে এসছে আপনাদের দাদাভাই, মাটন খাবে আজকে। অনেকদিনই মাটন বলছিল খাবে খাবে, কিন্তু আমি খাই না, ছেলে খাই না বলে আমি আনতে দিই না। আজকে এখন খাবে বলেছি, যা খাবেই। মেয়েও বলছে অনেকদিন মাটন খাই না, তাই নিয়ে এসেছি মাটন। আর সত্যি তো খেতে ভালোই লাগে মাটন, হয়তো যারা খায় তাদেরই ভালো লাগে। আমরা তো খাই না, তাই আমরা মাটনের ব্যাপারটা বুঝতে পারবো না যে মাটন খেতে কীরকম লাগে। যাই হোক নিয়ে এসেছি যখন রান্না করতেই হবে, আর সত্যি তো মাঝে মাঝে একটুখানি মাটন খাওয়া ভালো শরীরের পক্ষে, তাই নিয়ে এসছে মাটন। আর এই কড়াইটা কালকে এত পুড়ে গেছে রান্না করার পর না, গ্যাসটা ফ্লেমটা বন্ধ করতে ভুলে গেছিলাম, আর কড়াইটা দেখুন পুরো পুড়ে গেছে। আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, আর গ্যাস জ্বলছিল, আর কড়াইটা গ্যাসের উপর বসানো ছিল, পুরো কড়াইটা পুড়ে গেছে। সঙ্গে সঙ্গে কড়াইটা মেজেছিলাম, কিন্তু দেখুন
তবুও কালো কালো দাগ রয়ে গেছে, পোড়া রয়ে গেছে, পোড়া ভাবটা ওঠেনি। দাগ দিদি আজকে এসেছিলো মেজেছে, দিদির কাছেও ওঠেনি কড়াইয়ের পোড়া দাগগুলো। তাই আমি পরে কী করলাম জানেন তো, লেবু নিলাম, গরম জল নিলাম, আর হচ্ছে খাবার সোডা নিয়েছিলাম, তাই দিয়ে বেশ ভালো করে বেশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম কড়াইটা। তারপরে ঘষে ঘষে আমি তোলার চেষ্টা করেছি, দেখুন অনেকটাই উঠেছে। আসলে অনেক বেশি ডিপ হয়ে গেছে তো কড়াইয়ের পোড়া দাগটা, এই জন্য উঠতে চাইছে না। তারপরে আমি আবার কী করলাম, ভিনিগার দিলাম, খাবার সোডা তো দেওয়াই ছিল, ওই গরম জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম ভিনিগার। তারপরেও অনেক চেষ্টা করেছিলাম ওঠানোর জন্য এই পোড়া দাগটা, কিন্তু তাও ওঠেনি। আর এটা খুব উপকারী একটা জিনিস, যে গরম যখন কিছু পুড়ে যায় না, গরম জলের মধ্যে যে খাবার সোডা আর ভিনিগার বা লেবুর রস দেওয়া যায়, তারপরে বাসন মাজলে দেবে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমার কড়াইটা এতটাই পুড়ে গেছে যে ওগুলি দেওয়ার পরও আমার কড়াইয়ের দাগ, পোড়া দাগটা উঠলো না। যাই হোক, ওই প্রতিদিনই মাজতে মাজতে হয়তো দাগটা উঠে যাবে, কিন্তু দেখতে বাজে লাগে এটাই। আপনারাও হয়তো বলবেন যে দিদিভাই আপনার কড়াই দেখতে খুব বাজে লাগছে, কিন্তু কী করবো বলুন, অনেক চেষ্টা করেছি, এতটাই পুড়ে গেছে যে তোলা যাচ্ছে না দাগটা, ওই মাজতে মাজতেই উঠে যাবে। তো রান্নাটা শুরু করি, মাংসটা ভালো করে ধুয়ে নিই, তারপরে সব রকম মশলা দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। টক দইও দেবো, টক দই দিলে তো মাটনটা খুব ভালো হয় খেতে। তারপরে আমি রান্নাটা শুরু করব। এই দেখুন, মাটনটা তো বেশ গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর গরম জল দিয়ে দেখুন মাটনটা কী সুন্দর পরিষ্কার লাগছে দেখতে। আর মাটনের গায়ে আর কোনো ময়লা নেই, সব ময়লা আলগা হয়ে গেছিলো, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাটনের মধ্যে নানা রকম মশলা আর আদা রসুন বাটা আর সরষের তেল মেখে নেব। আর পেঁয়াজটা আর বেটে দেবো না, পেঁয়াজটা আমি কুচিয়ে লাল লাল করে ভেজে নেবো, যেরকম পেঁয়াজ বেরেস্তা করে না, সেরকম করেই মাটনটা যে করবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে, তাই জন্য পেঁয়াজটা আর বেটে দেবো না। আর আপনারাও এরকম করে গরম জলে মাটনটা 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রাখবেন, দেখবেন মাটনের যা গায়ে নোংরাগুলো লেগে থাকে সেই নোংরাগুলো উঠে যাবে আর মাটনটা বেশ পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমি এখন রান্নাটা শুরু করি। এদিকে মাংসের পেঁয়াজ কেটে নিয়েছি এই যে কুচি কুচি করে, আর এখানে একটা পেঁপে রেখেছি। খাসির মাংসতে পেঁপে দিলে কী হয়, পেঁপেটা দিলে মাংসটা বেশ ভালো নরম হয়, তাই পেঁপে দিয়ে আজকে রান্না করবো খাসির মাংসটা। এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, ধোয়া বেরোতে শুরু করে দিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। চিনি দিলে কী হয়, কালারটা খুব সুন্দর হবে, এই চিনি দিয়ে দিলাম। চিনিটা গললে ক্যারামেল হয়ে যাবে, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো তেলের উপর। দেখুন কি সুন্দর লাল কালার হয়ে গেছে, পুরো ক্যারামেল হয়ে গেছে চিনি গলে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজের কালারটা খুব সুন্দর হবে দেখতে। এই দেখুন পেঁয়াজে পুরো লাল কালার হয়ে গেছে একদম, আর মাংসটা পুরো লাল কালার হবে একদম। যখন মাংসটা রান্না হবে তখন তো আপনাদের দেখাবোই, এরকম হলো দেখতে। দেখ এখন পেঁয়াজগুলো আমি বেশ লাল করে ভেজে নেবো। তারপরে মাংসের মধ্যে সমস্ত মশলাটাই মাখিয়ে রেখে দিয়েছি, মাংসটা এই পেঁয়াজের উপর ভেজে দেবো। এই দেখুন পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে পেঁয়াজটা অনেকটাই। এখন আমি মাংসটা দিয়ে দেবো এই পেঁয়াজের উপরে, এবার মাংসটা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে কষাবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু পেঁয়াজের একটা সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, আর মাংস নানা রকম মশলা মাখানো রয়েছে, এই গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে আমি মাংসটাকে বেশ ভালো করে এখন কষাবো। সামান্য গামলা জল দিয়ে একটুখানি সেই জলটা দিয়ে দেবো ওই মাংসের মধ্যে। এই যে মাটন কষানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে এখানে গরম জল করে রেখেছি, মাটনে দেবো গরম জল। এই যে এখানে প্রেশার কুকার রেখেছি, এখন মাটনটা নিয়ে প্রেশার কুকারে রেখে দিয়ে দেবো। তারপরে গরম জল দিয়ে 3-4টে সিটি দিয়ে দেবো, তারপরে মাটনটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে আলু আর পেঁপেটা ভেজে নেবো, তারপরে মাটনের মধ্যে দিয়ে আবার 2-3টে সিটি দেবো, তাহলেই হয়ে যাবে আমার মাটন কষা। আর উপর দিয়ে দেবো মিট মশলা, একদম হেভি হবে মাটন। আজকে আমার মেয়ে বলছে মা জমিয়ে খাওয়া হবে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভাত খাইবে একটু পাতি লেবু, লেবু তোমাদের দাদাভাই নিয়ে আসে বাজার থেকে, মাটন দিয়ে খাই বলে। লেবু দিয়ে তো মাটন খেতে হেভি হবে, মানে এক থালা ভাত আজকে খাওয়া হয়ে যাবে। প্রতিদিন তো অল্প অল্প করে ভাত খায়, আর আজকে অনেকটা করে সবাই ভাত খেয়ে নেবে মনে হচ্ছে।
যাই হোক, এখন মাটনটা তাহলে প্রেসার কুকার দিয়ে দিই আর গরম জলটা দিয়ে দেবো। এই দেখুন মাটন আমার হয়ে গেছে, প্রেসার কুকার এখন ঢাকনা খুলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর মিট মশলা। গরম মশলা আর মিট মশলা দুটো একই সঙ্গে দিলে না গন্ধটা খুব সুন্দর বেরোয় আর মাটনের টেস্টটা বেশ সুন্দর হয়। তাই আমি নিয়ে নিয়েছি এখানে এভারেস্টের মিট মশলা আর এখানে গরম মশলাটা তো আমি কেনা ইউজ করলাম, কিন্তু আপনারা যদি বেটে দেন গোটা গরম মশলা তাহলে আর টেস্টটা কিন্তু আরও বেশি সুন্দর হয়। কিন্তু আমি আর এখন বেটে দিলাম না, আমি এখানে প্যাকেটের গরম মশলাই ব্যবহার করলাম। আর এখন একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো। তারপর ঢেকে রাখলে কী বলুন তো, ঢেকে রাখলে না কালারটা আরও বেশি সুন্দর হয়। তাই আমি একটু ভাবলাম ঢেকে রেখে দেবো। তারপরে আমি এই 5-10 মিনিট পরে ঢাকনাটা খুলবো। তারপরে মাংসটা আমি গামলায় ঢেলে নেবো। আর দেখুন মাংসের কালারটা আমার কি সুন্দর হয়েছে। এই যে মাটনটা এখন গামলায় নিয়ে নিলাম, লাল লাল ঝাল ঝাল একদম মাংসের কালার। আমার মেয়ে তো বলছে যে মা গন্ধটা খুব সুন্দর বেড়েছে। আমি বলছি হ্যাঁ খাবি তো? বলছে হ্যাঁ খাবো না বাবা, তাই বলছে। দুপুরবেলাতে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সন্ধ্যেবেলায় এই যে দেখুন আমার ছেলে কী করছে, সেই গাড়িটা বাঙ্কের তোলা ছিল, ওর বাবাকে দিয়ে বাঙ্ক থেকে পাড়ালো গাড়িটা। বলছে বাবা বাঙ্ক থেকে গাড়িটা পেরে দাও, আমি একটু গাড়িটা নিয়ে খেলবো। অনেকদিন তো গাড়িটা নিয়ে খেলা হয় না, আমি এখন গাড়িটা নিয়ে খেলবো। আর দেখুন এত বড় ছেলে এই ছোটো একটা পুচকি গাড়ির মধ্যে এখন শুয়ে পড়ি, বলছে আমি শুয়ে শুয়ে খেলবো। তাই বলছি ছোটোবেলাতে আমি শুয়ে শুয়ে খেলতাম, আমি শুয়ে শুয়েই খেলবো। আমি বলছি নেমে পড় নেমে পড়, কিন্তু কি জানেন তো কিছুতেই নামবে না। বলছে যে না আমি নামবো না। বলছি গাড়ি ভেঙে যাবে তো, ওরও ব্যথা লাগবে। বলছে যে লাগুক আমার ব্যথা লাগুক, আর গাড়ি ভাঙলে আমার একটু কষ্ট লাগবে, কিন্তু কী করবো, আমার খেলতে ইচ্ছা যায়। আমি ঠিক আছে তাহলে নেমে পড়। অনেকক্ষণ জানেন বলার পর এবার বলছে ঠিক আছে আমি একটুখানি চালিয়ে নিই মা, একটু ছোটোবেলাতে করতাম সেই ইচ্ছেটাই আমার জাগরণ হয়েছে, তাই আমি এখন একটুখানি চালিয়ে নিই তারপরে আমি নামবো। এই বলে 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 অনেকক্ষণ পরে বলছে ঠিক আছে তুমি যখন এতটাই বলছো আমি নেমে পড়ি, তাহলে আমার গাড়িটা ভেঙে যাবে বাবা, আমার কষ্ট হবে এই জানেন না। আর বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সকলে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে আমার পরিবারটা বড় হবে। আর এই দেখো আমার ছেলে অনেকক্ষণ পরে বলছে ঠিক আছে মা, আমি গাড়িটা রেখে চলে গেলাম, তুমি গাড়িটা দেখো। এই দেখুন আমি আবার গাড়িটা সত্যি দেখতে এলাম যে গাড়িটা ভেঙে গেল নাকি, ছোটোবেলার গাড়ি তো ভেঙে গেলে মনটা খারাপই লাগবে। তাই দেখলাম না গাড়িটা ঠিকই আছে, ভালো আছে। বন্ধুরা তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দ থেকো। এখন আসি, টাটা।